তাহলে আই ক্যান্সেল, তাহলে আর ই ইকুয়ালস টু কি পেলাম R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। রোধকে আমরা কি করব, একটা পরিবাহী, এই পরিবাহীর একটা বাধা রয়েছে, এটা তার দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। এটা দ্বিতীয় পরিবাহীর দ্বিতীয় প্রান্ত, তৃতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। ক্লিয়ার হলো? এটা হচ্ছে তৃতীয় পরিবাহীর দ্বিতীয় প্রান্ত, চতুর্থ পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। তাহলে এইভাবে যোগ করার প্রসিডিওরকে আমরা কি বলছি? তাহলে যে রোধটাকে আমি ব্যবহার করেছি সেই রোধটা কি বোঝাচ্ছে না, এই চারটা রোধের যা কার্যকারিতা এই রোধের তাই কার্যকারিতা, তবেই তো আমি বললাম আর ইকুইভ্যালেন্ট আর ই। না ক্লাস 10 এর আজকে আমরা দেখব রোধের সমবায়। তো রোধের সমবায় কি? দেখো তোমার কাছে একাধিক পরিবাহী রয়েছে, প্রত্যেক পরিবাহীর নিজস্ব রোধ রয়েছে। রোধ বলতে বাধা। তো মানলাম যে তোমার কাছে চারটে এরকম পরিবাহী রয়েছে, এরকম পরিবাহী রয়েছে, তাদের বাধাও আমি সূচিত করে নিয়েছি। চারটে পরিবাহী রয়েছে, তো চারজনের বাধা আমি মানলাম আলাদা আলাদা। তাহলে এটা হচ্ছে প্রথম পরিবাহী, এই প্রথম পরিবাহীর বাধা আমি মানলাম যে R1। এইটা একটা পরিবাহী, এটার বাধা আমি মানলাম R2। এটা একটা পরিবাহী, এর বাধা হচ্ছে R3, এর বাধা হচ্ছে R4। তো চারটা পরিবাহীকে আমি একটা বর্তনীতে যুক্ত করব। তো বর্তনীতে যুক্ত করব কিভাবে? বর্তনীতে যুক্ত করার মাত্রই আমাদের বুঝে যাবে তার মধ্যে একটা তড়িৎ কোষ থাকবে, একটা সুইচ থাকবে এবং পরিবাহী তার দ্বারা এই পরিবাহীগুলোকে আমরা কি করব, একে একে যুক্ত করব। তাহলে এই পরিবাহীর এটা হচ্ছে তার প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। এই পরিবাহীর এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। এই পরিবাহীর এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। এই পরিবাহীর এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। ক্লিয়ার? তো সব পরিবাহীগুলোকে আমি কি করব, একটা বর্তনীতে যুক্ত করব। দেখো বর্তনীতে যুক্ত করার প্রসিডিওর কেমন, দেখো একটা বর্তনীতে আমার কাছে কি রয়েছে, একটা কোষ রয়েছে, একটা সুইচ রয়েছে, আর পরিবাহী তার দ্বারা প্রত্যেককে আমি কি করব না যুক্ত করব। তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার সময় প্রথম আমি এই পরিবাহীটাকে নিলাম। তাহলে এই পরিবাহীর এটা হচ্ছে প্রথম প্রান্ত, তাহলে এটা হচ্ছে কি প্রথম প্রান্ত এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা জি, এটাকে এইচ নাম দিলাম। তাহলে এ প্রান্তটাকে আমি এখানে যুক্ত করলাম, তাহলে এ প্রান্তকে যুক্ত করলাম, প্রান্ত হয়ে গেল। এবারে এটা হচ্ছে তার বি প্রান্ত, তাহলে বি প্রান্তের সঙ্গে দ্বিতীয় পরিবাহীটার প্রথম প্রান্ত মানে সিটাকে যুক্ত করেছি। তাহলে বি সি কে আমি কি করেছি, যুক্ত করেছি। এটা হচ্ছে এ প্রান্ত, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহী হয়ে গেল। তাহলে দ্বিতীয় পরিবাহী এটা হচ্ছে ডি প্রান্ত। এবারে তৃতীয় পরিবাহীটাকে লক্ষ্য করো, যে তৃতীয় পরিবাহীটাকে আমি যুক্ত করেছি। তৃতীয় পরিবাহীর আমি কোনটাকে যুক্ত করেছি, প্রথম প্রান্ত যেটা হচ্ছে ই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আরেকটাকে কমপ্লিট করে নি। তাহলে এটা হচ্ছে কি প্রান্ত, এফ প্রান্ত। চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে এটাকে যুক্ত করেছি, তাহলে চতুর্থ পরিবাহীর প্রথম প্রান্ত হচ্ছে জি, এটা হচ্ছে জি প্রান্ত। যুক্ত করে আমি কি করেছি, পরিবাহী তারের দ্বারা কানেক্ট করেছি। তাহলে এটা হচ্ছে কি এইচ প্রান্ত। এবারে লক্ষ্য করো, দেখো প্রথম পরিবাহীর প্রথম প্রান্তটা ব্যাটারির এক প্রান্তে যুক্ত হয়েছে এবং শেষ পরিবাহীর শেষ বা রোধের শেষ প্রান্ত মানে যেটা এইচ, শেষ প্রান্তটা ব্যাটারির আরেক প্রান্তে যুক্ত করেছি। মাঝখানে কি করেছি না, প্রথম পরিবাহীর দ্বিতীয় প্রান্তটাকে দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তের সাথে যুক্ত করেছি। প্রসিডিওর লক্ষ্য করো, প্রথম পরিবাহীর দ্বিতীয় প্রান্তকে দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে আমি যুক্ত করেছি। তাহলে এই রকম যুক্ত করার পর তোর শেষ পরিবাহী যেটা হবে তার শেষ প্রান্তটা বা দ্বিতীয় প্রান্তটা তড়িৎ কোষের দ্বিতীয় প্রান্ত বা অপর প্রান্তে কি হবে, যুক্ত করতে হবে। তাহলে এই রকম যুক্ত করার পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়, রোধের সমবায়। যে রোধের সমবায় মানে কি, যে একাধিক রোধকে একটা বর্তনীতে যুক্ত করার পদ্ধতিকে আমরা বলি। প্রথম প্রান্তকে ব্যাটারির এক প্রান্তে এবং প্রথম পরিবাহীর দ্বিতীয় প্রান্তকে দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে যুক্ত করেছি। দেখো প্রথম পরিবাহীর দ্বিতীয় প্রান্ত বি এবং দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্ত দেখো সি, বি সি কে আমি কি করেছি, যুক্ত করেছি। তাহলে এই রকম যুক্ত করার প্রসিডিওরকে আমরা কি বলবো, শ্রেণী সমবায় বা রোধের শ্রেণী সমবায়। যে প্রথমে যে রোধের সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় তুল্য রোধ আমরা কিভাবে গণনা করব। তাহলে চলো আমরা দেখে নিই প্রথম রোধের সমবায়ের শ্রেণী সমবায় কি বলতে চলেছে। চলো না, রোধের শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়।
তো রোধের শ্রেণী সমবায়ে রোধকে কিভাবে যুক্ত করতে হবে তার প্রসিডিওর আমরা অলরেডি দেখে নিয়েছি। কিভাবে যুক্ত করব, যে প্রত্যেকটা রোধকে আমরা কি করব, একটা পরিবাহী, এই পরিবাহীর একটা বাধা রয়েছে, এটা তার দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। এটা দ্বিতীয় পরিবাহীর দ্বিতীয় প্রান্ত, তৃতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। ক্লিয়ার হলো? এটা হচ্ছে তৃতীয় পরিবাহীর দ্বিতীয় প্রান্ত, চতুর্থ পরিবাহীর প্রথম প্রান্তকে কি করব, যোগ করে দেব। তাহলে এইভাবে যোগ করার প্রসিডিওরকে আমরা কি বলছিলাম, রোধের সমবায়। এখানটা একটা কি করতে হবে, একটা কোষ নিতে হবে, যে কোষের সাথে একটা সুইচ লাগাতে হবে, সুইচ লাগিয়ে বদ্ধ বর্তনী কমপ্লিট করতে হবে। তাহলে এই কোষের যাই হোক একটা বিভব রয়েছে, তাহলে এই পরিবাহীর দুই প্রান্ত, তাহলে এই প্রান্তটাকে এ, এটাকে বি, এটাকে নাম দিলাম ধরো সি, এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম ই। ক্লিয়ার হয়েছে? তাহলে রোধের দ্বারা এই পরিবাহীর কিছুটা বিভব এখানে কি হবে, হ্রাস পাবে, পতন ঘটবে। তাহলে এই প্রান্তের বিভব কত মানলাম, ভি এ, এই প্রান্তের বিভব আমি মানলাম ভিবি। তাহলে ভি আর ভিবির মধ্যে কার বিভব বেশি, ভি এর বিভব বেশি, ভিবির বিভব কম। কেন, রোধের দ্বারা বিভবের হ্রাস ঘটবে। বি থেকে সিতে, সি প্রান্তের বিভব কত হবে, ভিসি, বি থেকে সিতে বিভব আরো কমবে। তাহলে এই কেন না, এখানকার যে বাধা রয়েছে এই বাধার দ্বারা বিভব আরো কিছুটা হ্রাস পাবে। সি থেকে ডিতে আরো বিভব হ্রাস পাবে, তাহলে ডি এর বিভব আরো কম। ডি থেকে ইতে আরো বিভব হ্রাস পাবে, তাহলে এই প্রান্তের বিভব হবে ভিই, সব থেকে কম ভিই। তাহলে এই ভি প্রান্তের বিভব যা হবে এই প্রান্তের বিভব তাই, এ প্রান্তের বিভব যা হবে এই প্রান্তের বিভব তাই। তাহলে এই প্রান্তের বিভব আমি মানতে পারি ভি এ, এই প্রান্তের বিভব আমি মানতে পারি ভি বি নয় ভিই। ক্লিয়ার হয়েছে? তাহলে ভি এ মাইনাস ভিই সমান হচ্ছে কত না ভি। ক্লিয়ার হয়েছে? কেন না, এই পরিবাহীটাকে আমি মানলাম এই পরিবাহীর কোনো বাধা নেই, এই পরিবাহীটার কোনো বাধা নেই। তাহলে এইরকম তো আইডেন্টিক্যাল পরিবাহী তো পাওয়া যায় না, কিছু না কিছু হয়। তাহলে আমরা বর্তনীর সুবিধার্থে মেনে নিয়েছি এই পরিবাহীর মধ্যে কোনো বাধা নেই, যার রোধ হচ্ছে শূন্য। এই পরিবাহীর কোনো বাধা নেই, যার রোধ হচ্ছে শূন্য। এবারে বর্তনীকে আমি যোগ করব, বর্তনীকে যোগ করলে কি হবে, তড়িৎ প্রবাহ চলবে। তাহলে আমি মানলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো। তাহলে কোষ থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কোষকে সেই পরিমাণ তড়িৎ আমাকে কি করতে হবে, ফিরিয়েও দিতে হবে। তাহলে এই পরিবাহীর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় একটাই মাত্র প্রবাহ পথ, তাহলে প্রত্যেকের মধ্য দিক দিয়ে আই পরিমাণ প্রবাহ চলবে। তাহলে শ্রেণী সমবায়ের একটা লক্ষ্য তুমি বুঝতে পারলে, একটা ধর্ম তুমি কি বুঝতে পারলে না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা পরিবাহীর মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রা একই থাকে। তাহলে লিখে দিই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যুক্ত রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা স্থির হয়। তাহলে প্রত্যেকটার মধ্য দিক দিয়ে একই প্রবাহ চলতে থাকে। তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে বাধা কত, R1, এই পরিবাহীর ক্ষেত্রে বাধা কত, R2, এই পরিবাহীর ক্ষেত্রে R3, এই পরিবাহীর ক্ষেত্রে R3, R4, এই পরিবাহীটার ক্ষেত্রে R4। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্রকে যদি আমি যোগ করি, তাহলে আমি প্রথম পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগে, তাহলে আমরা কি লিখতে পারি, ওহমের সূত্র প্রয়োগ করলে আমরা কি বলবো, যে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব মানে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু আমি কি বলতে পারি, আই ইন্টু R1, এই পরিবাহীর বাধা। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে আমি কি বলতে পারি ওহমের সূত্র প্রয়োগে, যে ভিবি মাইনাস ভিসি, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব সমান আই ইন্টু R2। তৃতীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ভিসি মাইনাস ভিডি ইকুয়ালস টু আই R3। চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে ভিডি মাইনাস ভিই। চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ভিডি মাইনাস ভিই ইকুয়ালস টু আই ইন্টু R4। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই তিনটা ইকুয়েশনকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে কি দেখবো না, যোগ করলে কি দেখো যে লেফট সাইডগুলো পরপর যোগ হতে থাকবে, ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি প্লাস ভিসি মাইনাস ভিডি হয়েছে ভিডি মাইনাস ভিই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, আই R1
আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি প্লাস আই আর ফোর। তাহলে প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা যোগ হতে থাকবে। তাহলে এবারে দেখো ভিবি ভিবি ক্যান্সেল, ভিসি ভিসি ক্যান্সেল, ভিডি ভিডি ক্যান্সেল। তাহলে পড়ে থাকছে কি ভি এ মাইনাস ভিই ইকুয়ালস টু আইকে যদি আমি কমন নিই তাহলে কি হবে, আই যদি কমন নিই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর। ক্লিয়ার হচ্ছে? এতটুকু ক্লিয়ার? তাহলে ভি এ মাইনাস ভিই ইকুয়ালস টু আই ইন্টু দ্যাটস। এবার যে তুল্য রোধ ব্যাপারটা কি বলেছিল, তুল্য রোধ মানে হচ্ছে কি না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে কি যে এই চারটা রোধের পরিবর্তে একটা মাত্র রোধ আমি ব্যবহার করব। তাহলে চারটা রোধের পরিবর্তে একটা রোধ আমি কিভাবে ব্যবহার করব, যে আমি এমন একটা রোধ নিলাম, দেখো এইখানটা আমি যদি লিখি যে চারটি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে, তাহলে চারটা রোধের পরিবর্তে একটা রোধ যদি আমি ব্যবহার করি তাহলে এ আর ই প্রান্ত, তাহলে এই প্রান্তের মধ্যবর্তী রোধটাকে আমি কি করলাম, খুলে দিলাম। তাহলে এখানটায় কি আছে, কোষ রয়েছে, আর এটা হচ্ছে সুইচ। তাহলে এই হচ্ছে প্রান্ত, এটা হচ্ছে ভি এ প্রান্ত, এটা হচ্ছে ভিই, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে ই প্রান্ত। তাহলে এ আর ই প্রান্তের মধ্যে কি করেছি, একটি মাত্র রোধ ব্যবহার করেছি। তাহলে যে রোধটাকে আমি ব্যবহার করেছি সেই রোধটা কি বোঝাচ্ছে না এই চারটা রোধের যা কার্যকারিতা এই রোধের তাই কার্যকারিতা। তবেই তো আমি বললাম আর ইকুইভ্যালেন্ট আর ই, যে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই তুল্য রোধের মান কি করে বার করব, এই তুল্য রোধটা কি পরিমাণ হবে। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমি বলতে পারি যে ওহমের সূত্র এখানে যদি আমি প্রয়োগ করি, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে ভি এ মাইনাস ভিই ইকুয়ালস টু আমি কি বলতে পারি, যে কোষ তো আমার একই আছে, তাহলে তড়িৎ প্রবাহ কি হবে, আই পরিমাণ হবে। তাহলে বর্তনী যদি যুক্ত করি তাহলে আই পরিমাণ তড়িৎ আমাকে কি করতে হবে, রিটার্নও করে দিতে হবে। তাহলে আই ইন্টু আর ই লিখতে পারি। তাহলে ভি এ মাইনাস ভিই ইকুয়ালস টু আই ইন্টু আর ই। তাহলে ভি এ মাইনাস ভিইর জায়গায় আমি আই ইন্টু আর ই লিখতে পারি এই ইকুয়েশনটায়। তাহলে আই ইন্টু আর ই ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর। তাহলে আই কে আই ক্যান্সেল, তাহলে আর ই ইকুয়ালস টু কি পেলাম, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর। তার মানে তুল্য রোধটা, শ্রেণী সমবায় তুল্য রোধটা কত হবে, যে চারটা রোধের সমষ্টি, চারটা রোধকে যোগ করলে যে রোধটা পাবো সেই রোধটা এখানটায় যোগ করে দাও, তুল্য রোধ তোমার পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তো তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ এইভাবে আমরা হিসেব করব। আর এটাই হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে যে কোনো অঙ্ককে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করো, এই ফর্মুলা থেকেই কিন্তু আমরা অঙ্ক বের করে নিতে পারবো। তাহলে এই ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়ের হিসেব। তাহলে এরপরে আমরা কি দেখবো না, এরপরে আমরা দেখব যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করবো। তাহলে চলো আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ দেখে নিই।